বাবার বন্ধুর সাথে। ধনীর মেয়ে নাতিয়া একটু স্বার্থপর, একটু অহংকারী। অবশ্যই জালাল আহমেদের বন্ধুর মেয়ে। জালাল আহমেদ একজন বনেদি ব্যবসায়ী। ছোট ছেলে শাকিল বাবার সাথে থেকে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে। জালাল সাহেবের স্ত্রী রাবেয়া খাতুন একজন পরহেজগার, সরল প্রকৃতির মহিলা। মৃত্যুর আগে ছোট ছেলে শাকিলের বউ দেখে মরতে চান তিনি, তাই জালাল আহমেদকে বলল, শোনো, আমার শাকিলের জন্য একটা ফুটফুটে সুন্দরী মেয়ে দেখো। আমি রোগা হয়ে গেছি, কখন যে কি হয়। স্ত্রীর কথায় জালাল সাহেব বললেন, আমি চাই শাকিলের জন্য ফুটফুটে একটা সুন্দর বউ আনতে, খুঁজে দেখি মেলাতে পারি কিনা। হঠাৎ মনে পড়ল জালাল আহমেদের বন্ধুর একটা সুন্দরী মেয়ে আছে। স্ত্রীকে বলল, শুনছো, মিলে গেছে। তুমি যেমন চেয়েছো সুন্দরী ফুটফুটে মেয়ে, আমি তেমন মেয়ে পেয়ে গেছি। আমার বন্ধুর একটা মেয়ে আছে, খুব সুন্দরী। জালাল সাহেবের স্ত্রী বললেন, তাহলে আর দেরি করে লাভ কি, তোমার বন্ধুর সাথে কথা বলো। জালাল সাহেব বললেন, হ্যাঁ, এক্ষুনি আমি ফোন দিচ্ছি। এই বলে জালাল সাহেব পকেট থেকে মোবাইল ফোন বের করে বন্ধুকে ফোন করলো। বন্ধু ফোন রিসিভ করতেই জালাল সাহেব বলল, বন্ধু তুই কেমন আছিস? বন্ধু বলল, ভালো আছি। জালাল সাহেব বলল, শোন, তোকে একটা কথা বলছি, তোর একটা মেয়ে আছে না, খুব সুন্দরী? বন্ধু বলল, কেন রে বন্ধু? জালাল সাহেব বলল, আমরা বন্ধু থেকে বিয়াই হতে চাই। আমার ছোট ছেলে শাকিলের জন্য তোর মেয়েকে আমি বউ বানিয়ে আনতে চাই, তোর আপত্তি না থাকলে। ওদিক থেকে জালাল সাহেবের বন্ধু বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আরো খুশি। বন্ধু, তুই তোর ছেলের জন্য আমার মেয়েকে বউ বানিয়ে নিয়ে যা, আমাদের বন্ধুত্বের বন্ধন আরো শক্ত হোক। বন্ধু, এই সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন কর। জালাল আহমেদ বলল, আলহামদুলিল্লাহ। শুনে জালাল আহমেদের স্ত্রীও বলল, আলহামদুলিল্লাহ, এ সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন করো। অতি ধুমধাম করে ছোট ছেলে শাকিলের জন্য বন্ধুর মেয়ে নাদিয়াকে বউ বানিয়ে নিয়ে আসলো। প্রথম দিনে ঘরে ঢুকতেই নাদিয়া বলল, ঘরে এত গরম কেন, এসি টেসি নাই নাকি? শাকিল বলল, আসলে আমাদের ঘরে ফ্যান দিয়েই চলে যায়, তাই আর এসির প্রয়োজন পড়েনি। নাদিয়া বলল, আজকের রাতের মধ্যে এসি লাগাতে হবে, না হয় আমি বাবার বাড়ি চলে যাব। শাকিল তার বাবাকে গিয়ে বলল, বাবা, আপনার বন্ধুর মেয়েকে তো বিয়ে করালেন, কিন্তু সে তো ঘরে ঢুকে এসি খুঁজছে, আর এসি আজকের মধ্যে না লাগালে নাকি বাবার বাড়ি চলে যাবে। বাবা বলল, কি আর করব, লোকে শুনলে হাসাহাসি করবে, এসি একটা এনে লাগিয়ে দিব। শাকিলকে এবার নাদিয়া বলল, শোনো, বিকালে আমরা বাইরে খেতে যাব। শাকিল বলল, তুমি নতুন বউ, সবাই জানতে পারলে সমস্যা হয়ে যাবে। কথা শেষ না হতেই শাকিলের মা রুমের দরজায় এসে বলল, বৌমা, শাকিলকে নিয়ে এসো খাবার টেবিলে। নাদিয়া শাকিলকে বলল, এই নোংরা বুড়িটাকে? শাকিল বলল, উনি আমার মা। নাদিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? নাদিয়া বলল, এর চেয়ে আরো স্ট্যান্ডার্ড চলে আমাদের ঘরের কাজের বুয়া, তা তোমার মা এভাবে চলে, নিশ্চয়ই কাজের বুয়া আরো নোংরা হবে। শাকিল বলল, সরি, কিছু মনে করো না, আমি মাকে বলে আরো ডেভেলপ করে নিব। এখন চলো খাবে। খাবার টেবিলে মা যখন ভাত তরকারি বউয়ের প্লেটে তুলে দিচ্ছেন, এমন সময় নাদিয়া বলল, এই যে, আরো দূর থেকে দিন, আমার গায়ের সাথে গা লাগাবেন না, আপনার নোংরা কাপড় থেকে ময়লা লেগে যাবে। তখন শাকিলের মা শুনে অবাক, নতুন বউ এগুলো কি বলছে, যেন আকাশ ভেঙে মাটিতে পড়ল। তারপরও কিছু না বলে পানির গ্লাসে পানি ঢেলে দিল। এদিকে শাকিল বলল, নাদিয়া, আমি বেড়ে দিচ্ছি, সমস্যা নেই, খেয়ে নাও। নাদিয়া বলল, কি খেয়ে নিব বলো, এসব খাবার আমাদের বাড়ির চাকর বাকরেরাও খায় না। বাবা জালাল আহমেদ শুনে মনে কষ্ট পেল, বাবার বন্ধুর সাথে বেয়াদবি, ছি। তারপরও হেসে হেসে বলল, যা শাকিল, বৌমাকে নিয়ে বাহিরে কোনো রেস্টুরেন্টে খেয়ে আয়। শাকিল আচ্ছা বলে বউকে নিয়ে বাহিরে খেতে চলে গেল। জালাল সাহেবের স্ত্রী আর জালাল সাহেব দুজনে আফসোস করছে। জালাল সাহেব বলল, কেন যে এই মেয়ের সম্পর্কে কিছু না জেনে সুন্দরী বলে ধনী বন্ধুর মেয়েকে ছেলের বউ বানিয়ে নিয়ে আসলাম। জালাল সাহেবের স্ত্রী বলল, অর্থবিত্তের গৌরবে অহংকারে মেয়েটা আমাদের বাড়িতে এসেছে পর্যন্ত একটা সালাম সম্মান করলো না। শাকিলের সাথে আমাদের পরিবারের সবার সাথে যে ব্যবহার করে, আমি শুনে অবাক হয়ে যাই। রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ নিয়ে বড় ভাবি যায় নাদিয়ার রুমে। বড় ভাবিকে দেখে নাদিয়া বলল, শোন বুয়া, আমার রুমে আসার আগে একটু ভালো কাপড় চোপড় পরে আসবি। বড় ভাবি বলল, নাদিয়া, কি বলছো তুমি? আমি বুয়া নই, আমি এ ঘরের বড় বউ। নাদিয়া বলল, ছি ছি, কি নোংরা পোশাক, তুমি এই ঘরের বড় বউ? এসব সস্তা কাপড় চোপড় তো আমাদের ঘরের বুয়ায়েরাও পরে না। শাকিলের ভাবি সরি বলে অন্যার আঁচলে মুখ চেপে ধরে বেরিয়ে যায়। উদার মনের মানুষ, তাই দুঃখটা নিজের মনের ভেতরে চাপা দিল, কাউকে বলেনি। এবার শাকিল বলল, নাদিয়া, বড় ভাবিকে তুমি এভাবে কথা বললে কেন? ভাবি মনে কষ্ট পেয়েছে। নাদিয়া বলল, তোমার বড় ভাবি কষ্ট পেলেই কি না পেলেই কি, এরকম মহিলা আমাদের ঘরের চাকর বাকর আছে কয়েকজন। তুমি জানো তোমাদের এই ফ্যামিলি স্ট্যাটাস আমাদের বাড়ির চাকর বাকর গুলোর তার চেয়ে বেশি দামি স্ট্যাটাস। শাকিল মনের গভীরে দুঃখ কষ্ট নিয়ে ঘরের বাহিরে গিয়ে চিন্তা করে, আমার স্ত্রীর এত অহংকার, আমাদের পুরো পরিবারকে যা ইচ্ছা তাই দুর্ব্যবহার করছে। যাই, বড় ভাবির কাছে একটু ক্ষমা চেয়ে আসি। ভাবির কাছে গিয়ে শাকিল বলল, ভাবি, নাদিয়ার হয়ে আমি ক্ষমা চাচ্ছি, তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে তার জন্য। ভাবি বলল, শাকিল, আমি দুঃখ পাইনি, তবে চিন্তা করছি তোমার ভবিষ্যৎ কি হবে। এবার নাদিয়া শাকিলকে ডেকে বলল, শোনো শাকিল, এই ফকিন্নি মার্কা পরিবারে আমি থাকতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিব। শুনেই শাকিলের মাথায় যেন বাস পড়ল। শাকিল বলল, কেন নাদিয়া, আমাদের অপরাধ কি? নাদিয়া বলল, তোমরা গরিব ফকিন্নি, তাই। দৌড়ে শাশুড়ি এসে বলল, বৌমা, এমন কথা বলতে নেই, স্বামীর বাড়ি নারীদের জন্য শেষ ঠিকানা, তাছাড়া স্বামীর যা আছে তাই দিয়ে সন্তুষ্ট
সন্তুষ্ট থাকা একজন নারীর উচিত। নাদিয়া বলল, যান নিজের কাজে যান, যত সব ফকির মিসকিন। আমি ধনীর মেয়ে ধনীর ছেলের বউ হব। শ্বশুর বলল, মারে তুমি আমার বন্ধুর মেয়ে, ধনী গরিব এসব ভেবে তোমাকে শাকিলের বউ করে আনিনি, তুমি একটু বুঝতে চেষ্টা করো মা। নাদিয়া বলল, আপনার মতো গরিব লোক আমার বাবার বন্ধু? শুনলে হাসি পায়। বড়ভাবে বলল, শোনো নাদিয়া, একটা কথা বলি, অর্থের দাম্ভিকতা, রূপের অহংকার এগুলো ক্ষণস্থায়ী। তোমাকে এবাড়ির সবাই কত আদর যত্ন করে, তারপরও তুমি সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। এটা ঠিক না বোন। এসো বোন, আমার কাছে এসো। আমাদের শ্বশুর বাড়িতে যা যা আছে তা নিয়ে আমরা সুখী হই। নাদিয়া প্রতিহিংসার একটা অট্টহাসি দিয়ে বলল, যা যা আছে শুনি, যা যা কি আছে? তোমার যা যা আছে বলছো সেগুলো আমাদের জন্য সামান্য বিষয়, এগুলো নিয়ে তোমরা থাকো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বলে মুখ ভেঙচি কেটে দরজার দিকে চলে যায়। সেখানে গিয়ে দেখলো নাদিয়ার বাবা এসেছে, নোংরা জামা কাপড় পরে একটা ব্যাগ নিয়ে। নাদিয়া বলল, কি হয়েছে বাবা, তুমি আমার নোংরা কাপড় চোপড় পরে ফকিরের মতো কেন? নাদিয়ার বাবা বলল, এন্টি কারাপশন থেকে তদন্ত করতে এসে আমাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব ট্রক করে দিয়েছে। বাকি যা ছিল তোর ভাই ভাবি নিয়ে চলে গেছে। এখন আমাদের আর কিছুই নেই, থাকার জায়গাটাও নেই, জানি না কোথায় যাব। নাদিয়া কেঁদে উঠে বলল, কেন এমন হলো বাবা, আমি তো এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না মা, কোথায় যাবি? আমি তো নিঃস্ব হয়ে গেছি। জামাল সাহেব বলল, বন্ধু কে বলেছে তুই নিঃস্ব? না, তুই নিঃস্ব নয়, আমার সবকিছুই তোর বন্ধু, তোরা আমার বাড়িতে থাকবি। বড় ভাবি বলল, নাদিয়া বোন আমার, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমরা মিলেমিশে এই বাড়িতেই থাকবো, যা আছে তাই খাবো। নাদিয়া বলল, সবাই আমাকে ক্ষমা করে দিন, আমি অর্থবিত্তের দম্ভে নিজের বিবেকটুকু হারিয়ে ফেলেছি, আমি অমানুষে পরিণত হয়েছি, আমার দোষের ক্ষমা হয় না। বাবা মা, বড় ভাবি, শাকিল, আপনারাই মহৎ, আপনারাই আসল ধনী। টাকা পয়সা ধন সম্পত্তি দুদিনের, এগুলো চিরদিনের নয়। শাশুড়ি রাবেয়া বলল, মা নাদিয়া এসো, আমার বুকে এসো, তুমি আমার ছোট মেয়ে, বড় বউ আমার বড় মেয়ে। বেআইন আসুন, আমরা এক পরিবার, যা আছে তাতেই আমাদের সুখে দিন কেটে যাবে। জালাল সাহেব বলল, আয় বন্ধু, আজ আমি খুব খুশি আমার বন্ধুকে কাছে পেয়ে। প্রিয় দর্শক, অর্থবিত্তের দাম্ভিকতায় যেন কারো সম্পর্কে ফাটল না ধরে, এটা মনে রাখবেন, কারণ টাকা পয়সা ধন সম্পদ স্থায়ী নয়, সম্পর্কটা স্থায়ী। গল্পটির রচনায় এফ এ নয়ন চৌধুরী, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। ধন্যবাদ।